রাজশাহী, দ্য ক্লিনেস্ট সিটি ইন বাংলাদেশ। 18,174 স্কোয়ার কিলোমিটারের এই বিভাগটি আম চাষের জন্য বিখ্যাত। এখানে প্রতি বছর প্রায় 12 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয় এবং 93,000 হেক্টর জমিতে আম চাষ করা হয়। এই শহরটিতে রয়েছে দেশের অন্যতম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর এই তো কিছুদিন আগে আমরাও বন্ধুবান্ধব নিয়ে ঘুরে এসেছিলাম সেই রাজশাহীর সুন্দর শহরটি। শুধু কি শহর ঘোরা, এখানে আমরা খেয়ে আসলাম রাজশাহীর পবা উপজেলার বিখ্যাত কালাভুনা, দেখে আসলাম পুঠিয়া উপজেলার বিখ্যাত পুঠিয়া রাজবাড়ি, উত্তরবঙ্গে আমের জন্য বিখ্যাত বানেশ্বর আমের হাট, পদ্মার পাড়, ইন্ডিয়ান বর্ডার সহ আরও অন্যান্য জায়গা। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি সম্পূর্ণ ভিডিওটি। এই মুহূর্তে আমরা আছি কল্যাণপুর বাস স্ট্যান্ডে। তো আমরা যাচ্ছি আজকে ন্যাশনাল ট্রাভেলসের এই স্ক্যানিয়া এসি বাসে করে। তো আমরা যাচ্ছি রাজশাহীতে। তো আমি চিন্তা করেছিলাম আসলে বাসের কন্ডিশনটা আরও একটু ভালো হবে, কিন্তু আসলে বাসের কন্ডিশনটা এক্সপেকটেশন অনুযায়ী হলো না আর কি। তো যাই হোক, এখন বাসের ভিতরে ড্রাইভার সাহেব বা স্টাফরা কেমন সার্ভিস দেয় সেটাই আসলে দেখার বিষয়। বাস যা পাওয়ার তা তো পেয়েই গেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলতে থাকি, দেখতে থাকি। ভাই আপনি কোথায় যাচ্ছেন? রাজশাহী কি করতে যাচ্ছেন বলেন? রাজশাহী নাকি ফাওয়া আম খাইতে যাচ্ছেন। আমাদের বাসটি চলতে শুরু করেছে আর এই মুহূর্তে আমরা আছি আমিনবাজার ব্রিজের উপরে। রাজশাহী যাওয়ার পথে আমাদের বাসটি থেমেছিল এই সিল্ক সিটি হাইওয়ে রেস্টুরেন্টটিতে। তো এখানে আমরা নেমে ফ্রেশ হলাম এবং হালকা কিছু খাওয়া দাওয়া করলাম, দেন আবার আমাদের পথ চলা শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে। যেহেতু আজকে শুক্রবার, আমরা এখানে নামাজ পড়ার জন্য এসেছি। আসসালামু আলাইকুম, এই মুহূর্তে আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেই জায়গাটাতে। তো কেন্দ্রীয় মসজিদে আজকে আমরা এখানে নামাজ আদায় করলাম, শুক্রবার জুমার নামাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এখানে নামাজ পড়া তৌফিক দান করেছেন এরকম একটা সুন্দর পরিবেশে। আর এই যে আমার সাথে আছে আমার শিষ্য, বিশিষ্ট ব্যাংকার রবিউল করিম চৌধুরী। টাকা পয়সা হলে মানুষ নাকি নামের পাশে চৌধুরী যোগ করে। তুমি কবে যোগ করতেছো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেই জায়গাটাতে। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে শহীদ মিনার, আর আমাদের পাশেই আসলে ছিল কেন্দ্রীয় জামে মসজিদ। কিছুক্ষণ আগে আমরা যেখানে নামাজ পড়ে আসলাম এই দিকটাতে। আর এই দিকটাতে সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই বিখ্যাত প্যারিস রোড। তো সেই জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আপনারা রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসে যত সুন্দর ছবি দেখবেন তার মধ্যে অধিকাংশ দেখবেন যে এই যে প্যারিস রোড সেই জায়গাটাতে। তো সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা ক্যাম্পাস। আপনারা হয়তো অনেকে জানেন, ইনফ্যাক্ট সবাই হয়তো জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম একটা সুন্দর ক্যাম্পাস বাংলাদেশে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে তার মধ্যে। তো আমরা পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখব পর্যায়ক্রমে এবং আপনাদেরকেও ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করব। এই গাদারা কেমন লাগিচ্ছে? হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমরা আছি রাজশাহী ইউনিভার্সিটিতে। আর রাজশাহী ইউনিভার্সিটির একটা ফেমাস জায়গা আছে যেটা আমরা হয়তো অনেকেই জেনে থাকি, সেটা হচ্ছে প্যারিস রোড। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো রাজশাহী ইউনিভার্সিটির নাম শুনলে এই ফেমাস জায়গাটির কথা মনে করেন, সেটা হচ্ছে প্যারিস রোড। আর এই মুহূর্তে আমি সেই প্যারিস রোডেই আছি। চারপাশে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং যে রোডের দুই পাশে অনেক বড় বড় গাছপালা। তো এই প্যারিস রোডটাকে বলা হয় হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির প্রেম কানন। তো কতটুকু সত্য জানি না। তো যাই হোক, সব কিছু মিলে জায়গাটা অসম্ভব সুন্দর। আসলে এখানে পরিবেশটাই এরকম যে আপনি যদি এই রাস্তা দিয়ে হেঁটে চলেন তাহলে আসলে আপনার মনে প্রেম বা রোমান্স জাগ্রত হয়ে যাবে। তো এটা আসলে অস্বাভাবিক কিছু না। তো আমরাও আসছিলাম প্রেম খুঁজতে, কিন্তু আসলে প্রেম খুঁজে পেলাম না। যাই হোক, প্রেম যে সবসময় মানে অপোজিট জেন্ডারের ক্ষেত্রে হবে এরকমও না। এই যে আমাদের সাথে আমাদের বিশিষ্ট রবিউল করিম শিষ্য সে আছে, আমরা প্রেম এখানেও খুঁজতে পারি। এই যে আমাদের আজকে রাজশাহীতে যে হোস্ট করতেছে অসিত কুমার, বিশিষ্ট ব্যাংকার, এই যে সোহেল ভাই, বিশিষ্ট ব্যবসায়ী। তো এরা সবাই আসলে ভালোবাসার মানুষ, প্রেমের মানুষ। তো যাই হোক, যদিও বা এই সবগুলো মানুষের মধ্যে একজনের প্রেমী মাত্র সফল হয়েছে, একজনই সফল, কে সফল সেটা আর বলার দরকার নাই, বাকি তিনজনই ব্যর্থ।
জুমার নামাজ আদায় শেষ করে এবং রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি পবা উপজেলার দিকে। তো পবা উপজেলার দিকে যাওয়ার সময় আমরা খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যাব, যেটা রাজশাহী সিটি কর্পোরেশনের ভিতরের রাস্তা। এই মুহূর্তে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই সুন্দর রাস্তাটি। আপনারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে এই সুন্দর রাস্তার ছবি বা ভিডিও দেখে থাকেন আপনারা। তো এই রাস্তাটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই শহরটি আসলে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে চারিদিকে অনেক গাছপালা এবং আইল্যান্ডের মাঝখানে যে খালি জায়গা সেখানেও ফুলের গাছ। তো সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটা শহর, সুন্দর পরিপাটি একটা শহর। এই মুহূর্তে আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রাজশাহী সিটি থেকে বের হয়ে পবা উপজেলার দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি। তো এই রাস্তাটিও অসম্ভব সুন্দর এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই মুহূর্তে আমরা আছি রাজশাহীর পবা উপজেলার যে নৌহাটা বাজার বা হাট, সেই জায়গাটাতে। তো রাজশাহী আসবো আর কালাভুনা বা ভাজা মাংস খাবো না, সেটা তো আর হতে পারে না। তো আমার সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফয়সাল হোটেল। তো এখানেই আজকে আসলে আমরা লাঞ্চ করব। তো এখানকার যে বিখ্যাত ভাজা মাংস এবং যে কালাভুনা, সেই দুইটা জিনিসই আমরা একটু দেখব কেমন স্বাদ। তো আমরা যদি একটু পাতিলের কাছে যেয়ে দেখি যিনি রান্না করছেন, বা একটু ভিতরের দিকে যেয়ে দেখি। লোকের অবস্থা কর। আচ্ছা, এই যে এখানে কাঠের চুলায় রান্না হচ্ছে। তো যে কোনো জিনিসই আসলে মাটির চুলায় বা লাকড়ি দিয়ে রান্না করলে সেটা স্বাদ এমনিতেই বহুগুণে বেড়ে যায়। তারপর যদি বাটা মশলা এবং দেশীয় মশলা থাকে তাহলে তো আর কথাই নেই। সব দেশি মশলা দিয়ে না? নিজে নিজে মরিচ কিনে, নিজে ভাঙালি, নিজে আচ্ছা, এলাচ, দারচিনি, কাবাব চিনি, জোতরি, এলাচ সব নিজে আমরা কিনে ব্লেন্ডার করে নিই নিজে। আচ্ছা, সব নিজে তো করে নিই আমরা। তো সবকিছু হাতে তৈরি করা হয় যেহেতু, স্বাদটাও নিশ্চয়ই অনেক ভালো হবে। খুব স্বাদ না? আচ্ছা, ঠিক আছে, আমরা খেয়ে দেখি। খেয়ে তাহলে বুঝতে পারবো যে আসলে স্বাদটা কেমন হয়েছে। পাবনা, ফরিদপুর, যশোর, বগুড়া, নাটোর সব জায়গা থেকে, বাগমারা, চাপাই, শিবগঞ্জ, কানসার, বহু জায়গা থেকে আসে, সোনামর্দিন সব জায়গা থেকে আসে। আচ্ছা, ওই যে ওই পাশে ভাইয়েরা নওগাঁ থেকে আসছে, সবাই অনেক দূর দূরান্ত থেকে আসছে। আমরা ভাই সিরাজগঞ্জ থেকে আসছি। তুমি কি সিরাজগঞ্জ থেকে আসছো? আমি কি আমার চেহারা দেখাবো? আমি তো নড়াইল থেকে আসছি। পাবনার শেখ হাসিনার এলাকা থেকে স্যাংশন কথাবার্তা। আপনারা যে এরকম একটা ঐতিহাসিক স্থানে খাওয়াইতে নিয়ে আসলাম, আপনার অনুভূতি কেমন বলেন? কি পেটে খাবার না গেলে মুখ দিয়ে কথা বেরোবে না? ও অনেক ক্ষুধার্ত, ও কিছু বলবে না। তুমি কিছু বলবা? আমি খুবই আনন্দিত যে পবার বিখ্যাত, কিন্তু তোমার যে পেট যে আসমানে উঠতেছে, তুমি গরুর মাংস খাইলে তো আরো অবস্থা খারাপ হবে। এরকম হয়েছে, তাই না? না খেয়ে তো হয় নাই। আচ্ছা, খাওয়া দাওয়া একটু কমাও, বয়স 40-এর গোড়ায় চলে আসছে, স্বাস্থ্য সচেতন হইতে হবে একটু আমাদের। তুই তো বিফ খাইতে পারবি না, তুই আর কি রিভিউ দিবি? ঠিক আছে, দরকার নাই, তুই ভাত খেয়ে কইস যে ভাতের চাল। তো যাই হোক, আমরা খাওয়ার টেবিলে বসলাম। তো যেটা হচ্ছে যে খুবই সাধারণ এবং সাদামাটা একটা জায়গা, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো পরিচ্ছন্নতার দিক থেকে কোনো সমস্যা নেই। আর এই ধরনের একটু ডিফারেন্ট এনভায়রনমেন্টে খেতেও আসলে খারাপ লাগে না, কারণ আমরা তো সবসময় শহরে বা শহর বেসড যে সমস্ত রেস্টুরেন্ট সেই সমস্ত জায়গায় খাবার দাবার খাই। তো এরকম একেবারে গ্রাম অঞ্চলে এসে বা মাটির মানুষের সাথে মিশে গিয়ে, এরকম একটা পরিবেশের সাথে মিশে গিয়ে খাবার খাওয়াটা, এটাও আসলে অনেক আনন্দের এবং অনেক মজার একটা বিষয়। এটা হচ্ছে বিফ কালাভুনা না? আমরা সবাই কালাভুনা নিয়েছি। তোমার বেশি দিচ্ছে মানি না, তুমি এলাকার লোক বিধায় তোমার বেশি দিচ্ছে। আর এটা হচ্ছে মাটন, দেখা যাক। টুকি, রাজশাহী আসবো আর আমবাগানে আসবো না, সেটা তো হতে পারে না, তাই না? এই যে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমবাগানে। সো এই আমবাগানটা একটু ইউনিক এবং এই আইডিয়াটাও আসলে আমার অনেক ভালো লাগছে। সেটা হচ্ছে যে এই আমবাগানটা হচ্ছে মূলত পুরোপুরি বাগান না, এটা হচ্ছে আপনার পুকুর পাড়ে একটা বাগান।
তো পুকুর পাড়ে যেটা হচ্ছে যে পুকুর পাড়টা একটু চওড়া করে বাঁধাই করা। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা পুকুর আছে। আর যেহেতু পাড়টা চওড়া এবং বেশ উঁচু করে এখানে মাটি দিয়ে বাঁধাই করা, তো সেই জায়গাটাতে আবার আম গাছ লাগানো হয়েছে 2 সারি করে। তো এটা হচ্ছে মাঝখান দিয়ে একটা রাস্তার মতো করে, আর 2 সাইড দিয়ে আম গাছ। খুবই অসাধারণ একটা আইডিয়া। তো এই ধরনের আসলে বাগানে আমার আগে কখনো চোখে পড়েনি, তো এটা দেখে খুব ভালো লাগছে। তো এই জায়গায় যে আম গাছগুলো আছে অধিকাংশই হচ্ছে বাড়ি 4। তো বাড়ি 4 আম আপনারা জানেন যে একটু লেট করে আসলে পাকে। তো যেটা হচ্ছে যে আমের সাইজগুলো খুবই ভালো, একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যে আমগুলো হয় সেগুলোর যে সাইজ সেটা আছে। তো সবকিছু মিলিয়ে আসলে অসম্ভব ভালো লাগছে আর কি। অন্যান্য যে আম বাগানগুলো আছে সেই জায়গাগুলোতে আসলে আম এখন অনেকটা শেষের পথে, কারণ এখন যেহেতু একেবারে জুনের লাস্ট, তো আমরুপালি বা অন্যান্য যে জাতীয় আম আছে এগুলো অনেকটা শেষের পথে। কিন্তু এটা যেহেতু বাড়ি 4, এখন এখানে দেখছেন যে এই যে ছোট ছোট গাছ, মোটামুটি একজন মানুষের সমান হাইট বা তার থেকে একটু বেশি হাইটের আম গাছ, কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে আছে এবং সব বড় বড় সাইজের আম আর কি, ছোট না। তো এই বাগানটা আসলে একটু ইউনিকই মনে হচ্ছে আমার কাছে। যেটা বলছিলাম যে এই বাগানে আসলে একটা ইউনিক বৈশিষ্ট্য আছে, তো সেটা তো বললামই যে পুকুর পাড়ে আম বাগান, মানে একদিকে মাছ চাষ হচ্ছে, সাইডে অন্যান্য ফসলের ক্ষেত, এবং তার পাশ দিয়ে এরকম আম বাগান, মানে সারি সারি আম বাগান। হয়তো এই আম গাছগুলো 2 বছর বা 3 বছর বয়স হয়েছে, অলরেডি মানে আম ফলন আসা শুরু হয়েছে। তো সব কিছু মিলে অসম্ভব ভালো লাগার মতো একটা মুহূর্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত। আল্লাহ আসলে মানুষের জন্য পৃথিবীতে অনেক অনেক নিয়ামত তৈরি করে রেখেছে, যেগুলো আসলে কোনোটার মানে আমরা শুকরিয়া জ্ঞাপন করে আসলে শেষ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে দেখার সুযোগ করে দিয়েছে, সাথে আসলে এরকম সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে দিয়েছে, মানে একসাথে কতগুলো আম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মুহূর্তে আমরা চলে আসলাম কোথায়? পদ্মা নদীর পাড়ে, রাজশাহী পদ্মার পাড়, বিখ্যাত জায়গা। আজকে আসলে রথযাত্রা, যার কারণে এখানে এত বেশি লোক। স্বাভাবিক অবস্থায় আসলে এত বেশি লোক থাকে না। কোন দিকে নামবো, ডাইনে না বামে? রাজশাহীতে আসলে মাস্ট ডুইং যে সমস্ত জিনিসপত্র আছে তার মধ্যে একটা হচ্ছে পদ্মার পাড়ে আসা। তো আমরাও আসলে এটা মিস করি নাই, চলে আসছি পদ্মা নদীর পাড়ে। যদিও বা এই মুহূর্তে নদীতে একটু পানি বেড়ে যাওয়ার কারণে নদীর পানি একটু ঘোলা মনে হচ্ছে। আর আজকে যেহেতু রথযাত্রা, সেই কারণে এখানে অনেক বেশি মানুষ সমাগমে দেখা যাচ্ছে। তো একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এই জায়গাটাতে, খারাপ না, ভালোই লাগছে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে যে ঠিক এই জায়গাটাতে নদীর ওপারে, মানে যে জায়গাটাতে সূর্য অস্তমিত যেতে দেখা যাচ্ছে, তো এই জায়গাটা হচ্ছে আসলে নদীর ওপারে ইন্ডিয়ান পার্ট। তো পদ্মার এপারে হচ্ছে বাংলাদেশ, আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আর ওপারে হচ্ছে ইন্ডিয়ান পার্ট। তো ইন্ডিয়ান পার্টে যেটা হচ্ছে যে নদী পার হলেই আসলে ওইরকম কোনো জনবসতি নেই। জনবসতিগুলো আরেকটু দূরে, মানে যে জায়গাগুলোতে একটু গাছগাছালি দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে। তো সেই পর্যন্ত আসলে যাওয়ার সুযোগ আছে, ওখানে একটা কাঁটাতারের বেড়া আছে।
তো ওই কাঁটাতারা বেড়া পর্যন্ত যাওয়া যায়, যেটা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারলাম যে এখানে যে মাঝখানে যে বোটগুলো আছে ইঞ্জিন চালিত, তো এই বোটে করে নদীর ওপারে যাওয়া যায় এবং ওপারে যাওয়ার পরে ওই দেশি যে হোন্ডা আছে ভাড়ায় পাওয়া যায়, সেই হোন্ডায় করে ওই লোকালয় পর্যন্ত যাওয়া যায় এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান মোটামুটি বর্ডারের কাছাকাছি যাওয়া যায় এবং ওখানে কিছু ইন্ডিয়ান জিনিসপত্র কিনতে পাওয়া যায়, এরকম কিছু দোকান বা একটু হাট টাইপের আছে যেটা জানতে পারলাম। তো এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, আমি আছি রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর যে আমের হাট, সেই হাটে। তো এখানে রাস্তার উপরেই আসলে আমের হাট এই মুহূর্তে দেখা যাচ্ছে, কিন্তু হাটবারে ফাঁকা একটা মাঠে এই হাট বসে থাকে। তো এখানে যত দূর চোখ যাচ্ছে তত দূরই আসলে আমের ভ্যান বা আমের যে পাইকাররা আছে তাদেরকে দেখা যাচ্ছে, আমের যে বাগানিরা আছে তারা বিভিন্ন ধরনের যানবাহনে করে, ভ্যান, অটোরিকশা এগুলোতে করে আম নিয়ে আসছে। তো চারিদিকে শুধু আম আর আম, মানে এখানে বিভিন্ন প্রকারের আম আছে, বিভিন্ন জাতের আম আছে, বিভিন্ন কোয়ালিটির আছে। তো প্রকার ভেদে এবং জাত ভেদে ভিন্ন ভিন্ন দামে এখানে আম বিক্রি হচ্ছে। তো ঠিক আছে, চলুন আপনাদেরকে একটু সামনে নিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে এখানে প্রচুর পরিমাণে আম দেখা যাচ্ছে, এখানে সব কোয়ালিটিরই আম আছে, মানে গাছ থেকে পেড়ে আনার পরে এখানে আসলে সেগ্রিগেট করা হয় বা সর্ট আউট করা হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে কিছু বক্সের মধ্যে ছোট আছে, কিছু আছে বড়, কিছু মাঝারি। তো এখানে আসলে কোয়ালিটি এবং সাইজ অনুযায়ী আসলে দামের ভিন্নতা হয়ে থাকে। তো সাধারণত দেখা যায় যে ঢাকা বা বড় বড় শহরগুলোতে একটু প্রিমিয়াম সাইজের আমগুলোই যায়, আর অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিছু ছোট ছোট সাইজের আম যায়। বানেশ্বর আমের হাট দেখা শেষ করে আমরা চলে এসেছি পুঠিয়া রাজবাড়িতে। তো এখন যেহেতু রথযাত্রা চলছে, তো তার মানে এখানে বেশ বড় একটা মেলা বসেছে রাজবাড়ির সামনে। এই মুহূর্তে আমি আছি রাজশাহীর পুঠিয়া উপজেলা যে পুঠিয়া রাজবাড়ি, সেই রাজবাড়ির সামনে। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে রাজবাড়িটি। তো রাজবাড়িটির অবস্থা যে খুব বেশি একটা ভালো বা কন্ডিশনটা খুব বেশি একটা ভালো সেটা বলবো না, তারপরে যতটুকু আছে আমরা দেখব। আর এখন আসলে এখানে মেলা বসেছে, তো মেলার কারণে এর সামনের যে খোলা প্রান্তটা ছিল সেখানে অনেকগুলো স্টল বসেছে অস্থায়ী এবং বেশ অনেক লোকজনের সমাগম। তো ঠিক আছে, আমরা রাজবাড়ির ভিতরে একটু যাই এবং দেখি এখানে কি অবস্থা। পুঠিয়া রাজবাড়ি সম্পর্কে তো যদি আমরা একটু ইতিহাস জানি তাহলে বলা চলে যে পুঠিয়া রাজবংশ প্রতিষ্ঠিত হয় 1556 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের যে শাসনামল বা সময়কাল, ঠিক ওই সময়টাতে। তো আমরা বাড়ির ভিতর প্রবেশ করার পরে আপনাদেরকে আস্তে আস্তে আরও ইতিহাস বর্ণনা করব। আমরা এই মুহূর্তে রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি। তো রাজবাড়ির বাইরের দিকে যে বড় বিল্ডিংটা, সেটা পিছন সাইডেও এরকম একটা জায়গা আছে, বেশ খোলা একটা জায়গা, এবং তার পাশে বেশ কিছু মানে পুরনো আরও কিছু দালান দেখা যাচ্ছে। আর যদি পিছন সাইড থেকে দেখি তাহলে এটা হচ্ছে রাজবাড়ির পিছন সাইড। তো রাজবাড়ির ভিতরে প্রবেশ করার পরে মেন বিল্ডিং না, পিছন সাইড দিয়ে প্রবেশ করার পরে যে বললাম যে আর একটা জায়গা আছে বা আর একটা এরিয়া আছে, তো সেটার ভিতরে প্রবেশ করছি আমরা। তো পুঠিয়া রাজবাড়ি বা পুঠিয়া রাজবংশ সম্পর্কে আপনাদেরকে যেটা বলছিলাম, যে সম্রাট আকবরের সময়, তার মানে 1576 সালে এই রাজবংশ এখানে প্রতিষ্ঠিত হওয়ার পরে বা এখানে তাদের প্রভাব বিস্তার করার পরে তারা প্রায় সুদীর্ঘ 350 বছর যাবৎ এই জায়গাটাতে শাসন করেছে বা দেখভাল করেছে বা তাদের কীর্তি রেখে গিয়েছে। 1920 সাল পর্যন্ত তারা তাদের প্রভাব প্রতিপত্তি এখানে বেশ ভালোভাবেই রেখেছিল। তো 1920 সাল পরবর্তী সময়ে আসলে সমস্ত জায়গায়, সমস্ত দেশেই, পুরো ভারতবর্ষেই আসলে রাজপ্রথা আসলে বিলোপের একটা আশঙ্কা দেখা যাচ্ছিল বা রাজপ্রথা বিলোপ সাধিত হচ্ছিল। তো ঠিক ওই সময়টাতে আসলে পুঠিয়া রাজবংশ আসলে তাদের ক্ষমতা থেকে বা তাদের রাজতন্ত্র থেকে তারা সরে আসে বা সরে যেতে বাধ্য হয়। পরবর্তীতে যেটা ইংরেজরা আসলে আমাদের এই দেশে যে ধরনের শাসন ব্যবস্থা প্রচলন করেছিল সারা দেশে, তো সেই ধরনের একটা শাসন ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের এই উপমহাদেশ চলে আসে। আর এই পুঠিয়া রাজবাড়ির আশেপাশে খুব সুন্দর সুন্দর কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন একটি বাধাই করা পুকুর ঘাট, এবং এখানে বেশ প্রাইভেসি রেখেই যাতে রাজ পরিবারের সদস্যরা গোসল করতে পারে সেই ধরনের ব্যবস্থাও রাখা হয়েছিল।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।